হয়েছিল একটাই উদ্দেশ্য, যে মানব জাতির অর্ধেক নর অর্ধেক নারী। নারী যদি শিক্ষিত না হয় তাহলে দেশ শিক্ষিত হয় না। নারীকে এম্পাওয়ারমেন্ট করা খুব দরকার। এই শুভ উদ্যোগ নিয়ে যে স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 100 বছরে, তার গত 10 বছর ধরে যার হাতে স্কুলের রশি ছিল, বিজয়া রায়, তার সুযোগ্য নেতৃত্বে স্কুল অনেক কিছু পেয়েছে। আমি তার খবর রাখি। রানাঘাট বা নদিয়ায় অনেক একটি স্কুলেরই অনেক ছাত্রছাত্রী অনেক কৃতিত্বের সাথে তারা তাদের স্বাক্ষর রেখেছে। তাদের নাম আমার মনে নেই, কিন্তু আমি ওয়াকি বহাল রেখেছি। সেই জন্য আমি বিজয় রায়ের তার এই স্কুলের আর কদিন বাকি কোথায় 31শে জানুয়ারি রিটায়ারমেন্ট হচ্ছে, কিন্তু আমি আশা করব সেই স্কুলের সাথে তার যে অভিজ্ঞতা এবং তার যে এই বিরাট একটা কর্মযোগ্য চলছিল সেটা যেন চলে, এবং তার নতুন যে হেডমিস্ট্রেস আসবেন তার সাথে পরামর্শ করে স্কুলটাকে যেন আরও ভালো করে তোলে, সেই আমার আশা এবং আকাঙ্ক্ষা। উনি সেটা পূরণ করবেন। মানুষের জীবনে একটা স্তর থেকে আরেকটা জীবনের স্তরে যাওয়া, এটা কিন্তু একটা উত্তরণ। গাছ থেকে পাকা ফল পড়ে মাটিতে পড়লে তার একটা অন্য একটা অবস্থার হয়। সেই অবস্থাটা হলো আরেকটা নতুন জীবন তৈরি, আরেকটা নতুন বিচিত্র। সেই মানুষের জীবনও চাই। তাই সত্যিকারের অবসর বলে কিছু নেই। আমরা সবসময় ক্রিয়েটিভিটি করব এবং নতুন সমাজ তৈরি করব, এবং সমাজে যাতে সত্যিকারের মানুষ তৈরি হয় সে ব্যাপারে ওনার আরও বেশি সংশ্লিষ্টতা থাকবে, সেই আশা রাখি। যাই হোক, আমি আর ওইদিকে বেশি যাচ্ছি না। আমি আমার বক্তব্য এখন আরম্ভ করছি। প্রথমেই বলছি, যেহেতু উনি আমাকে বলেছিলেন যে মস্তিষ্ক সম্বন্ধে কিছু বলতে, মস্তিষ্ক খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিদ্যা শিক্ষার জন্য মস্তিষ্কের শক্তি এবং হৃদয়ের শক্তি, এই দুটি যদি মেলবন্ধন হয় তবেই শিক্ষা সুন্দর এবং সর্বাঙ্গীন। মস্তিষ্কের শক্তিটা কি? এই শক্তিটা অনেক দিন আগে থেকেই এই আমাদের হিউম্যান ইভলিউশন যেটা হয়েছে তার মধ্যে ব্রেইন ইভলিউশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা পশুর থেকে একটু আলাদা। আমরা সমাজ করছি, আমরা ব্যক্তিগত পরিবার দেখেও আমরা সমাজের আমাদের অবদান রাখি, যার জন্য মানুষের এই সভ্যতা এত উত্তরণ ঘটেছে। দিন দিন উত্তরণ, মানুষের আগামী দিনের যে উত্তরণ ঘটবে সেটা সম্পূর্ণভাবে পালোয়ানি নয়, সেটা মস্তিষ্ক প্রসূত। যে যত ইনভেনশন করবে, যে জাতি যত বেশি নতুন নতুন উদ্ভাবনী শক্তি আসবে, এই যে পলিউশন, এই যে শব্দ, বিরাট একটা পলিউশন, রাস্তাঘাটে পলিউশন, তারপরে এনভায়রনমেন্ট পলিউশন, হাই টেম্পারেচার, এই যে ব্যাপারগুলো আসছে, এগুলো উত্তরণের একমাত্র উপায় হলো নতুন নতুন উদ্ভাবনী শক্তি আবিষ্কার করে এই জিনিসগুলোকে মোকাবেলা করা। ওইভাবেই মানব জীবন, মানব শক্তি বেঁচে থাকে। যদি আমরা না করতে পারি তাহলে আমরা হরপ্পা মহেঞ্জোদারোর যে অবস্থা হয়েছিল সেটাই হবে। তাই আজকের দিনে হিউম্যান ব্রেইন ডেভেলপমেন্ট এবং হিউম্যান ব্রেইন ফাংশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বিজ্ঞান মানেই হলো মানুষের মস্তিষ্কের বিকাশ, এবং ওই বিকাশটা নিয়ে আমি কথা বলবো একটু। যেই সমাজে সুস্থ মস্তিষ্কের বিকাশ ঘটে সেই সমাজ শুধু সুন্দর সমাজ তৈরি করে না, নতুন উদ্ভাবনী শক্তি করে, এবং সমাজের যত ইভিল ফোর্স, এই নানা রকম দুর্নীতি, এইসব জিনিসগুলো তত কম হবে যদি আমরা সত্যিকারের একটা সুস্থ মানসিকতা গড়ে তুলতে পারি। এবং তার জন্য কী কী দরকার সেটা আমি বলবো। আমি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আছি, যেখানে দুর্নীতির পরিমাণ খুবই কম, এবং তার প্রথম থেকেই তার কতগুলো ব্যবস্থা নেওয়া হয় যাতে এডুকেশন সিস্টেম, এই ছাত্র ছাত্রীদের মধ্যে লোভ সিস্টেমটা যাতে না আসে, যাতে তারা সত্যিকারের পড়াশোনা করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, এবং পৃথিবীতে তারা অনেক কিছু দিয়ে যেতে পারে। ওই এডুকেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট সেকেন্ড থার্ড এই সব সময় হচ্ছে, 100 বছর ধরে হচ্ছে না, সব স্কুলেই হয়, কিন্তু এতে সমাজের সত্যিকারের কী লাভ হয় সেটা একটা চিন্তার ব্যাপার রয়েছে। সবচেয়ে বড় হলো সবাইকে নিয়ে একসাথে আমরা কী করে আরও উত্তরোত্তর জীবন করব, কী করে সমাজ গড়ব, সেটাই। এখন আমি যে স্লাইডে যাবো, স্লাইড হবে কিনা জানি না, কারণ লাইটটা বেশি ভালো নেই।
ব্রেইন ফাংশনের যে প্রথম ব্যাপারটা বাচ্চাদের জন্য খুব দরকার, যে মেয়েরা বলো পরীক্ষার সময় মনে থাকে না বা আমরা ভুলে যাই বা কিছু, এই যে শুধু বসে বসে পড়াশোনা করা, এটা ব্রেনের জন্য খুব ক্ষতিকর। ব্রেনের সাথে ফিজিক্যাল মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা অনেক দিন আগের থেকেই আমাদের ফিজিওলজিতে, এবং যে প্রথম বিলিয়ন্স অফ ইয়ার্স আগে যখন প্রথম একটা কোষ তৈরি হয়েছিল, তখন তারা খাদ্য পেত না, খাদ্য যদি সামনে আসতো ফ্লো আসতো তখন ধরত। এই যে প্রেশারটা থেকে নিউরন তৈরি, যাতে মুভমেন্টটা হয়, যেখানে খাদ্য আছে ওখানে যাবে, ওই যে ব্যাপারটা আরম্ভ হয়েছে, ওটার সাথে আমাদের মুভমেন্টের সাথে ব্রেন ডেভেলপমেন্ট খুব জড়িত। সেই জন্য পড়াশোনা করবে, কিন্তু সবসময় মনে করবে প্রতিদিন আধ ঘন্টা বা 40 মিনিট হাঁটা, একটু নিজেকে ফিজিক্যাল মোবাইল রাখা, এটা কিন্তু খুব জরুরি। পড়াশোনা তো করবেই, কিন্তু তার সাথে স্পোর্টিং অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে ঘুম। রাত্রিবেলায় যদি সত্যিকারে 7-8 ঘন্টা ঘুম যদি না হয়, তাহলে ব্রেন কিন্তু নিজেকে তৈরি করতে পারে, সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটা রাত্রিবেলায় আমাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি এনার্জি নেয় এবং ব্রেন ফরম্যাটিং করে। আমরা যদি না ঘুমোই, তাহলে কিন্তু ব্রেন ফাংশন হাইলি কম্প্রোমাইজ হয়। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি নিউট্রিশন অ্যান্ড খাওয়া দাওয়াতে আসবো। এই যে এখানে দেখো, হ্যাঁ, এখানে একটা কথা বলে নিই, যে এই যে ব্রেন ফাংশন, এই 1 থেকে 5 মাসে কোন গুণ এফেক্ট করছে, মুভমেন্টের সাথে মিড ব্রেন ডেভেলপমেন্ট করছে, বাচ্চারা যখন টল করে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। বললে ব্রেনের ওই জায়গাগুলো ডেভেলপ হয়, তো খুব ইম্পর্টেন্ট যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হেলথের কোনো ট্রিটমেন্ট, যেটা আমাদের ফোর্থ ফাদার অফ মেডিসিন যে বলেছিলেন, যে ফার্স্ট ডিউটি অফ দ্য ডক্টর ফিজিশিয়ান হবে নট টু টেক দ্য মেডিসিন। এটা বলতে হবে সবাইকে যে মেডিসিন নিয়ে, তাহলে কী করবে? তাহলে এটাই করবে, নিজের ফিজিওলজি, নিজের নিউট্রিশন, এনভায়রনমেন্ট, এই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানটা যদি থাকে, তাহলে আমরা কিন্তু হেলদি এজিং করি। নাহলে একটার পর একটা ওষুধ খেয়ে হাইড্রোজেনিক এফেক্ট, আরেকটা ওষুধ তৈরি হবে, তখন আরেকটা করার জন্য আরেকটা, এই গাছটা নষ্ট হয়ে যাবে। বুড়ো বয়সে প্রচুর পরিমাণে ওষুধ খেতে হবে, গাছ ডাইজেস্টিভ ক্যাপাসিটি পুরো নষ্ট, এবং এটা বিরাট একটা সমস্যা। এই জন্য আরেকটা যেটা ব্যাপার হয়, ব্রেন ডেভেলপমেন্টে আমরা যদি নর্মালি জন্মগ্রহণ করি, সিজারিয়ান বেবি নয়, তাহলে মায়ের ক্যানাল দিয়ে যখন আমরা বেরোই, তখন 1 থেকে 2 ml ম্যাটেরিয়াল আমরা খাই, সেটার মধ্যে প্রচুর ভালো ব্যাকটেরিয়া থাকে। ওটা হলো মায়ের প্রথম দান আমাদের শরীর, বোন, ব্রেন সব ডেভেলপমেন্টের জন্য। কিন্তু সিজারিয়ান বেবি হলে ওটা বাচ্চারা পায় না। সেই জন্য আজকালকার দিনে বাচ্চারা অনেক বেশি অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, ডায়াবেটিক প্রবলেম, ব্লাড প্রেশার প্রবলেম, আর ওই যে ন্যাচারাল যে প্রসেস, ওটাকে অ্যাভয়েড করা হচ্ছে ফর লট অফ রিজন, মেডিকেল রিজন, ইকোনমিক রিজন, নানা কারণে, যেটা ইউরোপ আমেরিকাতে ব্যান, কমপ্লিটলি ব্যান। ওই ব্যাকটেরিয়াটা যখন বাচ্চাদের কাছে আসে, যদি নর্মালি ডেভেলপ হয়, তাহলে ওই ব্যাকটেরিয়াটা যদি আমরা রাখতে পারি, 3 বছর অবধি কোনো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট হয় না, যদি না কোনো মেডিকেল কন্ডিশন না হয়, তাহলে ওই ব্যাকটেরিয়াটা আমরা যখন অ্যাডাল্ট লাইফ হয়, তখন 2 কিলোর মতো ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া। ওদের সেল নাম্বার আমাদের সেল থেকে অনেক বেশি। আমরা হচ্ছি হাইব্রিড, নট হিউম্যান বিং। ব্যবসা ওই ব্যাকটেরিয়ার খাবারটা ডেইলি আমাদের খেতে হবে, যাতে ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে। সেটা একটি খাবার 40 গ্রাম একটা রেজিস্ট্যান্ট কার্বোহাইড্রেট, পাকা ফলমূল, ওইগুলো খেতে হবে, যাতে ওই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে। যদি রিফাইন্ড ফুড খাওয়া হয়, এই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, তখন ওই বাইরের ব্যাকটেরিয়া ঢুকবে, লট অফ প্রবলেম আমাদের হবে, ব্লাড প্রেশার থেকে ক্যান্সার, স্কিন প্রবলেম, এগুলো। এটাই এখন প্রথম মেডিসিনের সবচেয়ে বড় রিসার্চ ওয়ার্ক। এটা বলে দিই, আমাদের খাবারে 1 থেকে 2 কিলো খাবার নেই, তার মধ্যে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো সবাই আছে জানো। কিন্তু ওইগুলো ছাড়াও আমাদের শরীরে যে 2 কিলো ব্যাকটেরিয়া আছে, ওদের খাবারটা খুব দরকার, সেটা একটু চিন্তা করে না। আগের দিনে ছিল গাছপালা খেত, তার জন্য অনেক ভালো ছিল, কিন্তু এখন সব রিফাইন ফুড খায়, তার জন্যই আনফর্চুনেটলি মায়ের যে দান, এইটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন যখন আমরা বড় হচ্ছি, তখন এই ভালো ব্যাকটেরিয়াগুলো আর নেই, যার ফলে নানা রকম ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না।
এটা হলো কি করে আমাদের এভলিউশন হয়েছিল, ফুড এভলিউশন। আমরা আগে এই 2 লক্ষ বছর আগে মানুষের সৃষ্টি, তারপরে যে জীবনযাত্রা এসছে তাতে আমাদের আমাদের যেটা করতে হয়েছে ডেইলি হয়তো কি করা, এবং তখন যারা হাঁটতে পারেনি বা ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল না তারা কিন্তু তাদের কিন্তু আমরা তাদের উত্তরসূরি আমরা, যারা অ্যাক্টিভ করছিল বেঁচে ছিল ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল তাদের উত্তরসূরি আমরা। এবং তখন ওরা নিয়ে আসতো খাবার দাবার, তখন খেত, তারপরে আবার পরের দিন আবার খেত। কিন্তু এখন খাবারটা টেবিলে চলে, যার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, ওর জন্য মিসম্যাচ হয়ে গেছে। মিসম্যাচ হলে এক্সট্রা ক্যালোরি ঢুকছে কিন্তু আমরা কনজিউম করছি, যার ফলে ভুঁড়ি হচ্ছে, মেটাবলিক ডিসঅর্ডার হচ্ছে, তার জন্য স্কিন প্রবলেম, ক্যান্সার প্রবলেম, সো মেনি প্রবলেম। এগুলো ওষুধে সারার কথা। মেডিসিন হচ্ছে এটা হলো একটা সিমটম কিওর করছে, কিন্তু মেইন রিজনটা করতে পারছে না। সেই জন্য আমাদের এই ব্যাপারগুলো চিন্তা করতে হবে। পৃথিবীতে মাইন্ড অ্যান্ড ব্রেন এই কমিউনিকেশনটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু শুধু এডুকেশন দিয়ে কিছু হবে না, আমাদের দেশের কোনো উন্নতি হবে না। উদ্ভাবনী শক্তি যদি না থাকে তাহলে 100 বছর আগে যা ছিল সেটাই রয়ে যাবে। এবং ওই উদ্ভাবনী শক্তি কারা করছে? জাপান, চীন, ইউরোপ, ওয়েস্ট ইন্ডিয়াও করছে, কিন্তু আরও বেশি। আমাদের তো এখন নাম্বার 1 পপুলেশনের দিক থেকে, সেই হিসেবে আমাদের কন্ট্রিবিউশন সায়েন্সে তেমন কিছু নয়। সেটাকে আমাদের আরও উন্নত করতে হবে, উন্নততর চিন্তাভাবনা করতে হবে কী করে আমরা নতুন জিনিস এই যে নানা রকম এনভায়রনমেন্টাল প্রবলেম তৈরি হচ্ছে, এটাকে একমাত্র আমরাই সলভ করবো, আমাদের দেশের প্রবলেম। সেটা থ্রু রিসার্চ, ইনোভেশন, এবং তার জন্য কী দরকার? ব্রেন ফাংশন। ওই চিন্তা করতে হবে, সত্যিকারের চিন্তা করতে হবে। ওই বইয়ের থেকে বেরিয়ে গিয়ে একটা ওই রেজিমেন্টের চিন্তা, ওই শুধু বয়েলসগুলো করলে হবে না, তার বাইরে আরও কিছু আছে কিনা জানতে হবে, যেটা আমরা এখনও জানি, যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, নতুন নতুন সৃষ্টি করতে। যাক, এগুলো ব্রেন ইজ এ হাইলি কমপ্লেক্স এটা আমরা যখন মায়ের পেটে থাকি তখনই ব্রেন ডেভেলপমেন্টটা হয়, খুব ইম্পর্টেন্ট ব্রেন ডেভেলপমেন্ট। লাস্ট ট্রাইমেস্টারে 27 থেকে 38 উইকের মধ্যে মানুষের ব্রেন হাইলি ডেভেলপ হয়। তার জন্য ডিপেন্ড করে মায়ের খাদ্য, এবং যে দুটো খাদ্য খুব ইম্পর্টেন্ট, তা হলো গ্লুকোসাইক্লোনোইক অ্যাসিড আর আইকোসা পেন্টানোইক অ্যারাকোনিক। ওরা যদি মায়ের খাদ্যে না থাকে বা ব্লাডে না থাকে তাহলে বেবি কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট কম্প্রোমাইজ হবে। আনফর্চুনেটলি, ভেরি আনফর্চুনেটলি, ইন্ডিয়াতে এই খাদ্যের এই যে দুটো নিউট্রিয়েন্ট খুব কমে গেছে। আগের দিনে তাও ছিল সামুদ্রিক মাছ, সর্ষের তেলে কিছুটা আছে, স্পিনাচে কিছু আছে, ফ্ল্যাক্সিড অয়েল আর কোথাও। আর যত রিভার ওয়াটার ফিশ বা সুইট ওয়াটার ফিশ, ওদেরতে ওসব কিছু নেই। ওতে ওমেগা 6 ভেরি হাই, ওমেগা 3 নেই। এবং আমাদের স্টাডি আমরা ব্যাঙ্গালোরে দেখেছি এবং খুলেছি, এটা একটা বিশাল একটা সমস্যা। তাতে প্ল্যাসেন্টা ছোট হচ্ছে, ব্রেন ছোট হচ্ছে। এই বাচ্চাগুলো অলরেডি লস দ্য স্টার্ট। ওরা যখন এই পৃথিবীতে আসছে তখন বিকজ অফ ইনসাফিসিয়েন্ট ব্রেন গ্রোথ ওরা কিন্তু আর সেভাবে সংগ্রাম করতে পারবে না। যত এডুকেশন দিই একটা ক্লাসরুমে কী হয়, একটা যত আন্ডার প্রিভিলেজ স্কুলে যাওয়া হয় দেখা যাবে ওরা তত অ্যাটেন্টিভ নয়, কারণ ওদের খাদ্যের সমস্যা ওভাবে সেভাবে ডেভেলপ হয়নি। মায়ের ঘুমে থাকার সময় সেই নিউট্রিশন পায়নি, দে বিকাম হাইপার। আর মডার্ন সোসাইটিতে ওটা হচ্ছে যারা ওই সিজারিয়ান বেবি হচ্ছে তাদের 70-80% হাইপার অ্যাক্টিভ চিলড্রেন হবে, ওদের অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার হবে, ক্লাসে অ্যাটেনশন দিতে পারছে না, এবং স্বাস্থ্য খারাপ হবে, কোল্ড বাউন্স হবে। এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে, এগুলোকে অ্যাভয়েড তো আমি যেটা বলছিলাম যে এই যে ব্রেন ডেভেলপমেন্ট, তার মধ্যে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম হলো মায়ের খাদ্য, যেখানে আমরা বড় হই আর কি, ফিটাল স্টেজ লাইফ, তখন মায়ের জন্য প্রপার নিউট্রিশন থাকে। তারপরে হলো গিয়ে যখন তারা ব্রেস্ট ফিডিং খুব ইম্পর্টেন্ট, কিন্তু মায়ের নিউট্রিশন খুব ইম্পর্টেন্ট, যাতে ওমেগা 3, ওমেগা ফ্যাটি অ্যাসিড বা ইপিএ, ডিএইচএ, অ্যারাকোনিক অ্যাসিড থাকে। দেন অফকোর্স হাইজিনটা খুব ভালো থাকতে হবে। স্কুলে যেটা হয়
প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে ওদের সবাইকেই বলা হয় ওমেগা 3 ফ্যাট খেতে, যাতে ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হয়, ইপিএ দিয়েছে আরেকটা, যেটা এখানে একদম ল্যাকিং। তারপরে এখানে তো ওমেগা 6 কন্টেন্ট ভেরি হাই, ওমেগা 3 আরও কমিয়ে দেওয়া হয়, এই মোমো, তারপরে এইগুলো সব একেবারে প্রচুর কার্বোহাইড্রেট, ওমেগা 6, এগুলোতে ইট ডাজন্ট হেল্প দ্য ব্রেন ডেভেলপমেন্ট, ব্রেন ফাংশন। এটা এটা একটা চিন্তা করার ব্যাপার, কি কারা করবে ব্রেন ফাংশন ডেভেলপ? সর্ষের তেল, স্পিনাচ, তারপরে উড়োর ডাল, ওইগুলোর মধ্যে কিছু ফ্যাট আছে, আর সামুদ্রিক মাছ, ওইগুলো যদি খায় তাহলে খুব ভালো। ক্যালসিয়াম দরকার, আয়রন দরকার, এগুলো দরকার, এটা একটা ব্যাপার আছে। আর হলো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সবাইকে শুধু পড়াশোনার মধ্যে থাকতে হবে না, তার মধ্যে ডেইলি 8 ঘন্টা কি 1 ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকবে, দেখবে তোমার পড়াশোনা ভালো থাকছে, ব্লাড ফ্লো বাড়ছে ব্রেনে। যদি অনেকক্ষণ বসে থাকো তাহলে ব্লাড ফ্লো কিন্তু অনেক কমে যায়। এই ব্যাপারগুলো যেটা আমাদের নরওয়েতে ক্লাস 1 থেকে, মানে কিন্ডার গার্ডেন থেকে একেবারে 12 গ্রেড অবধি সপ্তাহে একদিন ছুটি থাকে, ওরা বনে জঙ্গলে বেরিয়ে যায়, বনে জঙ্গলে গিয়ে ওখানে বনে জঙ্গলের মধ্যে খেলা করে, যাতে ফিজিক্যালি অ্যাক্টিভ, এটা মাস্ট। আর আমাদের আরেকটা হয় এক থেকে না, ক্লাস 2 থেকে 6 অবধি কোনো এক্সাম, এবং ওদেরকে অ্যালাউ বলা হয় তোমরা তোমার সাথে কম্পিট করতে পারবে না। এতে মানুষ নির্লোভী, এই যে কম্পিটিশন, এই যে র্যাঙ্কিং, এটা পৃথিবীর খুব কম দেশে আছে, উঠেই গেছে। যেটা থাকবে গ্রেডিং থাকবে, এবং সেটা মুখস্থ বিদ্যার মধ্যে থাকবে, ওর অ্যানালিসিস হবে। যেমন আমরা বলি প্রবলেম বেসড লার্নিং। প্রবলেম বেসড লার্নিং হলো সপ্তাহে যেই কোর্সটা পড়ানো হবে, ওটার সপ্তাহে সোমবার দিন ওটার উপর বেস করে কিছু কোশ্চেন ছেড়ে দেওয়া হবে স্টুডেন্টদের, ওরা যা খুশি করবে, যা জানে, যা বোঝে। তারপরে কোর্সটা পড়ানোর পরে আবার ওই কোশ্চেনগুলো ওদেরকে দেওয়া হবে, দিয়ে তার যে শিখেছে কিনা তার প্রমাণ করা হবে। এবং ওদের পড়াশোনার দরকার নেই। এবং স্কুলে এটাই বলা হয়, এটা এখানে অসম্ভব যে বাড়িতে পড়াশোনা করা, তো স্কুলেই সব। এটা ক্লাস 1 থেকে 8 অবধি এভাবে পড়ানো হয়। তারপরে আমাদের র্যাঙ্কিং হয়, এবং আমাদের কোনো কম্পিটিশন এক্সাম, যে যেটা খুশি করতে পারে। এখানে কে ডাক্তার হলো, কে সায়েন্টিস্ট হলো, কে ইঞ্জিনিয়ার, কে টিচার, স্যালারি ডিফারেন্স নয়, এবং সবাই রেসপেক্ট। কোনো হিরোইজম, হিরোইজম ইজ এ সিনড্রোম অফ এ পুয়ার কান্ট্রি। হিরো দরকার, সবাই সবাই অনেক কিছু হতে পারে, বড় হতে পারে, সবাই উপরওয়ালার একটা সৃষ্টি, এবং একটা অদম্য, একটা বিশাল শক্তি নিয়ে আমরা সবাই জন্মগ্রহণ করি। কিন্তু ওটাকে যদি আমরা ধরে রাখতে পারি, এবং আমাদের যদি চিন্তা ভাবনা যদি এভাবে যায়, তাহলে কিন্তু আমরা সবাই সবাই বড় বড় হতে পারি। এবং ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, ওদের মধ্যে বিশাল কোনো লোক নেই, কিন্তু সবাই বিশাল, এবং সবাই সমাজে কন্ট্রিবিউট করছে, এবং কারোর মধ্যে দুর্নীতি খুব কম। নরওয়ে, ফিনল্যান্ড, স্কটল্যান্ড নয়, ডেনমার্ক, আইসল্যান্ড, ওই দেশের শিক্ষা পৃথিবীতে সবচেয়ে ভালো শিক্ষা, প্রাইমারি। ইভেন জাপান এবং জাপানও আছে, কারণ তাদের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো শরীর, তারপরে এনভায়রনমেন্ট, তারপরে নেচারের সাথে আমরা কী করে বড় হতে পারি। এবং ব্রেন কিন্তু প্লাস্টিসিটি আছে, আজকে যে ভালো করছে না, আগামী দিনে যে ভালো করবে না তার কোনো, যে অনেক লোক আছে, আমি জানি কিছু নোবেল লরেটও আছে, কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু স্কুলে কেমিস্ট্রিতে ফেল করেছে, এরকম লোক আছে। সেই জন্য সম্ভাবনা হচ্ছে সম্ভাবনা। স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন,